আজ 24 এপ্রিল দেশের পোশাক শিল্পে এক শোকাবহ দিন। এই দিনে সাভারের রানা প্লাজা ধসে 1136 জন শ্রমিকের করুণ মৃত্যু হয়। আহত হন 2000-এর বেশি। ধীরে ধীরে 12 বছর পার করল মর্মান্তিক এই দুর্ঘটনা। রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পেরিয়ে গেলেও নিষ্পত্তি হয়নি মামলা, শেষ হয়নি বিচার। দিনটি ঘিরে নানান শ্রমিক সংগঠন আয়োজন করেছে নানা কর্মসূচি। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত রানা প্লাজায় থাকা পোশাক কারখানার শ্রমিকরা প্রতিদিনের মতো ওই দিন সকাল 8টায় হাজির হন নিজ নিজ কর্মস্থলে। উৎপাদনও শুরু করেন নির্ধারিত সময়ে। হঠাৎ 9:30টার দিকে বিকট শব্দ, আশেপাশে উঠতে থাকে ধুলোবালি, ধসে পড়ে রানা প্লাজা ভবন। শুরু হয় আহত শ্রমিকদের হাজারি। উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে তাদের সঙ্গে যুক্ত হয় সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, র্যাব, পুলিশ সদস্যরা। চলে বিরতিহীন উদ্ধার অভিযান। রানা প্লাজার প্রথম তলায় ছিল বিভিন্ন দোকান, দ্বিতীয় তলায় ছিল দোকান আর ব্যাংক, তৃতীয় তলায় নিউ ওয়েব বটমস লিমিটেড, চতুর্থ ও পঞ্চম তলায় নিউ ওয়েব স্টাইল লিমিটেড, ফ্যান্টম ট্যাঙ্ক লিমিটেড, ষষ্ঠ ও সপ্তম তলায় ইথারনেট লিমিটেড গার্মেন্টস। রানা প্লাজা থেকে 1136 জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয় আর 2438 শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে অনেকেই পঙ্গুত্ব বরণ করেন, অনেকে আবার মানসিক রোগীও হয়ে পড়েছেন। দীর্ঘ 12 বছরেও নিষ্পত্তি হয়নি এ বিষয়ে দায়েরকৃত মামলা, শেষ হয়নি বিচার। 3 বছর আগে শুরু হওয়া সাক্ষ্যের 5 ভাগের 1 ভাগও শেষ হয়নি। মামলায় 594 জন সাক্ষীর মধ্যে 83 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 84 জনের সাক্ষ্য গ্রহণ বর্তমানে চলমান। 28 এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণে আদালতের নতুন দিন ধার্য করা হয়েছে। অন্যদিকে একই ঘটনায় দায়ের করা ইমারত নির্মাণ আইনের মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। মামলা স্থগিত থাকায় অভিযোগ গঠনে 8 বছরও শুরু হয়নি সাক্ষ্য গ্রহণ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে রানা প্লাজার দুর্ঘটনাস্থলে তৈরি অস্থায়ী বেদির সামনে আছেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। আমরা এখন সরাসরি যুক্ত হব তার সাথে। খায়রুল, রানা প্লাজা ধসের এক যুগ আজ, তো শ্রমিক সংগঠনগুলো কি কি কর্মসূচি পালন করছে সেখানে আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাদিয়া, আপনাকেও ধন্যবাদ। আমি আছি এখন রানা প্লাজার সেই ধ্বংসস্তূপের সামনে, কিন্তু আমি এখন অবস্থান করছি। নাদিয়া, আপনি যেটি বলছিলেন, আসলে 12 বছর পার হয়ে আজ কিন্তু 13 বছরে পা দিয়েছে রানা প্লাজা এই ভয়াবহ ট্র্যাজেডির। তবে 12 বছর পার হলেও কিন্তু আজ পর্যন্ত এই রানা প্লাজা যারা আহত এবং নিহত শ্রমিকরা আছে, তার নিহত শ্রমিকদের যে স্বজনরা আছে, তারা কিন্তু এখনো দাবি আদায়ে কিন্তু রাজপথে তাদের বিক্ষোভ করতে হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, আমরা এখানে যে আহত শ্রমিকরা রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা যেটি মনে করছেন এবং তারা যেটি আমাদেরকে বলেছেন যে এই 12 বছরে তারা আসলে রাজনৈতিক এবং কিছু অসাধু শ্রমিক সংগঠনের বেড়াজালে পড়ে কিন্তু তাদের দাবি আদায় হচ্ছে না বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও তারা কিন্তু একটি কথা স্পষ্ট করেছেন আমাদেরকে, যে বাহিরের বা বিদেশ থেকে যেই সামান্য সহযোগিতা এসেছে তাদের জন্য, সেই সহযোগিতাও কিন্তু কিছু কিছু অসাধু শ্রমিক সংগঠন তাদের কাছে পৌঁছে দেয়নি বলেও আমাদেরকে জানিয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি প্রতি বছরের ন্যায় কিন্তু আজকেও এখানে বিভিন্ন রকমের শ্রমিক সংগঠনরা উপস্থিত হয়েছে এবং বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছে। আমরা এখানে যদি একটু কথা বলি, আমাদের পাশে এখানে আছেন এনসিপি পার্টির শ্রমিক সংগঠনের শ্রমিক শাখার দায়িত্বশীলরা। আমরা একটু জানতে চাইবো এই 12 বছরও কেন শ্রমিকদের অধিকার আদায় হলো না, তারা কি মনে করছেন একটু বলবেন। কি মনে করছেন আপনারা, 12 বছরও কেন শ্রমিকদের এই দাবি আদায় হলো না? আসলে প্রথমে আমি 1138 জন যে শহীদ হয়েছেন তাদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন, দীর্ঘ 1 যুগ পার হয়ে গেলেও আমাদের এই হত্যাকাণ্ডের, একদম নির্মম হত্যাকাণ্ডের, একদম পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবো, এই হত্যাকাণ্ডের 1 যুগ পেরিয়ে গেলেও এখানে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটা বিচার পরিচালনা হয়নি এবং যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে আমাদের যে শ্রমিক ভাইয়েরা, তাদের পুনর্বাসন সহ, তাদের পরিবারের পুনর্বাসন সহ তাদের ন্যায্য বিচার আজ প্রতিষ্ঠিত হয়নি। এবং আপনারা জানেন, প্রায় 1700-র ঊর্ধ্বে শ্রমিক আহত হয়েছে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। এটা রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক, দেশের জাতির জন্য খুবই দুঃখজনক।
এটা এই সরকারের উচিত ছিল। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার আমলে জি, যেটি বলছিলেন, এখন আমি আপনাদেরকে যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আমাদের এইখানে যারা আহত শ্রমিকরা আছেন আমরা কিন্তু দেখেছি তারা ভিক্ষাবৃত্তি পর্যন্ত করছে এবং এই ভিক্ষাবৃত্তি নিয়ে কিন্তু বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রচার হলেও তারপরেও কিন্তু আসলে এই শ্রমিকদের দাবিগুলো আদায় হচ্ছে না। আমরা আমাদের এখানে যারা সচেতন মহল আছে তারা কিন্তু একটি কথা বলেছে যে অচিরেই তাদের এই দাবিগুলো পূরণ হওয়া উচিত। এই ছিল রানা প্লাজার সামনে থেকে সর্বশেষ সংবাদ। নাদিয়া। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রানা প্লাজার দুর্ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। চলে যাব পরের সংবাদে। সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে বিনিয়োগ এবং বিপুল সম্ভাবনা কাজে লাগাতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার বাংলাদেশ এবং কাতারের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন আবার ব্যবসায় ফিরে এসেছে এবং সেটা বড় আকারে ফিরে এসেছে। তাই বাংলাদেশ বহির্বিশ্বের অংশীদারত্ব চায়। তিনি বলেন, সরকার এরই মধ্যে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে এবং একটি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারাবদ্ধ। বক্তব্যে তিনি কিভাবে একসময় বাংলাদেশ নরওয়ে টেলিকম অপারেটর টেলিনরকে দেশের একটি টেলিফোন কোম্পানি গঠনের জন্য উদ্বুদ্ধ করেছিলেন এবং সেটি পরবর্তী সময়ে টেলিনরের সবচেয়ে লাভজনক প্রকল্পে পরিণত হয় তা তুলে ধরেন। Bangladesh itself is the 8th largest population in the whole world. Just a tiny little country. Enormous number of population. So if you look at population as a market, Bangladesh alone is a big market. And then my colleagues were showing that it's not only Bangladesh alone, it's the whole region. It's a kind of unified economic region with Bhutan, with Nepal, with the Seven Sisters of India. Nature has put them into one basket. You can't escape that. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ এবং প্রভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের দুইজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সিভিল ফ্যাকাল্টির ডিন হারুনুর রশিদকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার রাত 1টায় ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর তানজিমউদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান। তিনি বলেন, অনতিবিলম্বে সার্চ কমিটির মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। ভিসি এবং প্রভিসির অব্যাহতির পরপরই কুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের দীর্ঘ অচলাবস্থা এবং স্থবিরতা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের সংস্কৃতির অন্যতম মাধ্যম মঞ্চনাটক। আর তাই নাট্যপ্রেমীদের পদচারণায় এখন মুখরিত রাজধানী মহিলা সমিতি আর শিল্পকলা একাডেমির আঙিনা। নাট্যজনরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি নাটক প্রদর্শনের যথাযথ পরিবেশ সৃষ্টি করা গেলে নতুন করে জাগরণের সৃষ্টি হবে নাটক মঞ্চায়নে। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। এদেশের মঞ্চ নাটকে গত কয়েক বছরে তেমন কোনো উল্লেখযোগ্য সৃষ্টি নেই যেটি ব্যাপক আলোচনায় আসতে পারে। অথচ এদেশের নাট্যদল, নাট্যকার, অভিনয় শিল্পীর নেই কোনো অভাব। তবুও কেন এই সংকট, এ নিয়ে বৈঠকে বসেন বোদ্ধারাও। আমাদের শিল্প চর্চা এখনো পর্যন্ত সেই তাগিদ থেকেই হচ্ছে। বর্তমানে নগরীর নাট্য মঞ্চে যেসব নাটক মঞ্চস্থ হচ্ছে তার বেশিরভাগই আগের প্রযোজনার নাটক, এমনটা জানান দর্শকরা। আগের মতো ওতটা ওইভাবে তো আসলে ভালো নাটক দেখা যায় না। আমাদের নাটক আছে নিখাই, গাজী ডাকায়েত স্যারের রচনা। কিভাবে গ্রুপগুলো চাঙ্গা করা যায় সেই ধরনের কাজ গ্রুপ থিয়েটার ফেডারেশন করতেছে।
স্থবিরতা ছাপিয়ে গত কয়েক মাসে নামি দামি দলের পাশাপাশি আবারও চাঙ্গা হয়েছে বেশ কিছু নাট্যদল। আর সেই ধারাবাহিকতায় মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে মঞ্চে নিয়ে আসা হয় ৩৬ জুলাই ও গারদের বন্দি নামের দুটি নতুন প্রযোজনা। লাস্ট প্রোডাকশন করেছি আমরা গারদের বন্দি, জুলাই বিপ্লব নিয়ে এই নাটকটা। আমাদের দলের সর্বশেষ নাটকটা ছিল আসলে জুলাই বিপ্লবকে নিয়ে। নাটকের নামই হচ্ছে ৩৬ জুলাই। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বলছে সংকট কাটিয়ে মঞ্চ নাটক আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এই সময়ে হয়তো দলগুলোর সেভাবে প্রস্তুতিও কম, পাশাপাশি মহিলা সমিতিতে নিয়মিত অভিনয় চলছে। এখন দলের প্রস্তুতির সংকট অনেক দলে আছে। তবে অভিনেতা আজাদ আবুল কালাম জানান, থিয়েটার হল বৃদ্ধি করলে মঞ্চের নাটক উঠে আসবে নিয়মিত। আগে যে নাটক হতো তার তুলনায় এখন আমার হিসেবে নাটকের ধরন, প্রয়োগ, বিষয়বস্তু এগুলোর মধ্যে অনেক বৈচিত্র্য এসেছে এবং নানান ধরনের নাটক হচ্ছে। আমাদের দেশে একটা বড় সমস্যা, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক যে থিয়েটার, সেটা দেখানোর জায়গা খুব কম। এক বেইলি রোড আর না হলে শিল্পকলা একাডেমি। আর নাট্যজন তারিক আনাম জানান, নাট্যদলগুলোর মাঝে নতুন করে জাগরণ সৃষ্টি করতে প্রয়োজন মঞ্চ নাটকের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করা। আজকে ঢাকা শহরে কেন মাত্র একটি মঞ্চ নাটক হয়, শিল্পকলা একাডেমি এবং মহিলা সমিতি, তাহলে অবস্থাটা এই ব্যর্থতা কার? এটা শুধু নাট্যকর্মীদের নাকি সামগ্রিকভাবে আমাদের অনেকের? যেখানে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার ছিল, মুক্ত আবহাওয়া তৈরি করা দরকার ছিল এবং সেইভাবে নাট্যচর্চা দরকার ছিল। দেশের নাট্যশিল্পের জনপ্রিয় হয়ে ওঠার ইতিহাস নতুন নয়, তাই মঞ্চনাটকের গৌরবোজ্জ্বল ইতিহাসের ধারা অব্যাহত থাকুক সকলের সম্মিলিত প্রয়াসে। কেবলমাত্র মহিলা সমিতির নাট্যমঞ্চেই নয়, আমাদের তৈরি হয়েছে আধুনিক মঞ্চ, স্টুডিও, থিয়েটার, যেখানে নাট্যদলগুলো পাচ্ছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা। তারপরেও কেন এই শূন্যতা, কেন এই সংকট? আসলে কোন পথে হাঁটছে আমাদের এই মঞ্চনাটক? তবে কি আলোকিত কোনো স্বর্ণ শহরের দিকে যাত্রা, নাকি মরীচিকার পেছনে ধাবমান? এই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে নাট্যপ্রেমীদের কাছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। মুন্সিগঞ্জ শহরের সড়কে বেড়েই চলছে ব্যাটারি চালিত ইজি বাইকের দৌরাত্ম্য। ফলে প্রতিদিনই বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনাও। ট্রাফিক পুলিশ বলছে, পৌরসভা সহ প্রশাসনের সমন্বিত উদ্যোগে এই সমস্যার যথাযথ সমাধান করা সম্ভব। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। একদিকে শহরের প্রধান প্রধান সড়ক সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো খানাখন্দ ভরা এবং কয়েকটি সড়ক খোঁড়াখুড়িতে জনদুর্ভোগ পোহাচ্ছে শহরবাসী। এর মধ্যে সরকারি নিয়ম অমান্য করে বেপরোয়াভাবে মিশুক ও অটোরিকশা চালানোর ফলে শহরবাসীর দুর্ভোগ আরও বেড়েছে। শহরবাসীর অভিযোগ, ইজি বাইক ছাড়াও ভটভটি, শ্যালো ইঞ্জিন গাড়ি, নসিমন করিমনও অবৈধভাবে প্রধান সড়কে চলছে। এসব কিছু পুলিশ প্রশাসনের নাকের ডগায় ঘটলেও রহস্যজনক কারণে নিশ্চুপ থাকতে দেখা গেছে তাদের। একটা গাড়ি কিনে সেটা নিয়ে চালাচ্ছে, তারা কোনো আইন কানুন মেনে চলতেছে না। এই মিশুক, অটোরিক্সা অবৈধভাবে চলাফেরা করে। কোনো ট্রাফিকার লোক ঠোক দেখি না আমরা এখানে। জামজটে 1 ঘন্টা 2 ঘন্টার মতো আমরা বসে থাকি। মিশুক বাড়ছে, তাদের লাইসেন্সও নাই। তারা দেখা যায় অল্প এরকম 2-3 দিন চালায়া মিশুক নিয়ে বাইরে যায়। কাগজপত্র নাই, কোনো ড্রাইভারিং নাই। মিশুকগুলো চালানোর কারণে এখানে যেমন মানুষের ভোগান্তি হচ্ছে, তার পাশাপাশি দুর্ঘটনা ঘটছে। 1 ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। আপনি একটা হাসপাতাল যাবেন, একটা রুগী নিয়ে বাচ্চা নিয়ে যাইতে পারবেন না। বিভিন্ন অটো গ্যারেজগুলোতে তৈরি করা ইজি বাইকগুলো পর্যায়ক্রমে সড়কে যুক্ত হওয়ায় যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে। বেশিরভাগ ইজি বাইক ও অটোরিকশা চালকদের নেই ন্যূনতম ট্রাফিক আইনের ধারণা, নেই লাইসেন্সও। এসব অটোরিকশা থেকেই সরকারও পায় না কোনো রাজস্ব। মাওয়া এনে গাড়ি আয়া আঙ্গরে গাড়ি চালাতে সমস্যা হয়ে যায়। ওদের চলার মধ্যে কোনো শৃঙ্খলা নেই। এত মিশু, যে কোনো মিশুর কোনো নাম্বার প্লেট নাই। বাইরের গাড়িগুলোর লেগে আমরা গাড়ি চালাতে পারি না, প্রচুর জাম। যানবাহনের চলাচলের কারণে রোডের এই পাশ থেকে ওদিকে যাওয়াটাই আমাদের বিরাট সংকটের মুখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সুধী সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে বলে মনে করে জেলা ট্রাফিক পুলিশ। যে সকল গাড়ি ইলিগ্যাল ভাবে চলছে, অনিয়ন্ত্রিতভাবে চলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করেছি। তবে এটাকে ব্যাপকভাবে যদি আমরা করতে হয়, তাহলে সম্মিলিত সবার প্রচেষ্টা এবং সবার সহযোগিতা প্রয়োজন। ইলিয়াস কমল, মাই টিভি। রাজধানীর উত্তরায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে র্যাব। বুধবার রাত 10টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন উত্তরা 9 নম্বর সেক্টরের
টাইগার বার নামক রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। র্যাব সূত্র জানায়, রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে বারের নাম দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি মদ বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালালে সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। স্থানীয়রা জানায়, মদের বারটি ঘিরে সন্ধ্যার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ওই স্থানে উঠতি ব্যবসায়ীদের উৎপাত দীর্ঘদিনের। এ নিয়ে প্রতিবাদ করায় একাধিক পথচারীকে মারধরের শিকার হতে হয়েছে। সবশেষ খবর অনুযায়ী র্যাব 1-এর কোম্পানি কমান্ডার মেজর আহনাফের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা হয়। কুষ্টিয়ার কুমারখালী শিরাইদহ ইউনিয়নের কালুয়া শ্রীকোল গ্রামের পদ্মা নদীর কোল ঘেঁষে প্রায় 200 পরিবারের বসবাস। নদী তাদের জীবন জীবিকার প্রধান অবলম্বন এবং প্রায় সকল কাজের জন্যই তারা নির্ভরশীল এই পদ্মার উপর। কিছুদিন ধরে পদ্মা নদীতে বেশ কয়েকবার কুমিরের দেখা মিলেছে, তাই অপ্রত্যাশিত অতিথির আগমনে আতঙ্কিত হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষ। প্রতিনিধি লিপু খন্দকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। শিলাইদহ ইউনিয়নের কালোয়া শ্রীকোল পদ্মা নদী পাড়ের বসতিদের গোসল করা, গৃহস্থলী কাজ, কাপড় কাচা, থালা বাসন ধোয়া, এমনকি নদীর পানি দিয়ে চলে রান্নার কাজ। টিউবওয়েলে পানি না থাকা এবং গভীর নলকূপ বসানোর আর্থিক অবস্থা না থাকায় নদীর পানি তাদের একমাত্র ভরসা। সবকিছু নদীতেই, টিউবওয়েলের পানি গোসল হয় না, আর নদী কুড়ালার কারণ মোটরও বসানি নাই। ছোট ডিঙ্গি নৌকায় নদীতে মাছ শিকার করা এবং মাঝিদের খেয়া পারাপার করানো এ অঞ্চলের মানুষের জীবিকার প্রধান উৎস। কৃষকরা গরু গোসল করান পদ্মা নদীতে, কিন্তু সম্প্রতি নদীতে কুমিরের দেখা মিললে থমকে যায় তাদের স্বাভাবিক কাজকর্ম। শিশু কিশোর ও বড়দের কেউই নদীতে নামা তো দূরের কথা, জীবনের ঝুঁকি নিয়ে গৃহস্থলী কাজের জন্য ছুঁইছেন না কেউ এ নদীর পানি। কুমির দেখার পর থেকে এখানে দেখছি আর এখানে দেখছি কুমির। এখন আমাদের ছেলে পেলে নদীতে আমরা লাভার্থী, আমরা খুব ভয়তে আতঙ্কের ভিতরে আছি। হঠাৎ এই কুমির দেখার কারণে আমাদের ছোট বড় সবারই অনেক অসুবিধা হয়েছে, যে আমরা আতঙ্কে যাচ্ছি, আমরা শান্তি করে গোসলও করতে পারছি না, পানিও ব্যবহার করতে পারছি না। কুমিরের ভয়ে আমরা ঠিক আছে নিজেরাও পদ্মাতে গোসল করতে খুব ভয় পাচ্ছি। বলে দুটি কুমির ভাসেছিল, তা আমরা সেই ভয়টা নদীতে লাফতে পারতেছি না, কাপড় চোড়ো খাঁচতে পারতেছে, ছাল পালে লাফতে পারতেছে না, জামা খাতে পানি নেই, এটা কুমির এসেছে, তাই সব ভয় পেয়ে থাকে। আমাদের চাওয়াটা যে এটা একটা পদক্ষেপ নিক বন বিভাগ, যাতে এটাকে এখান থেকে নিয়ে যাইতে পারে ধরে, তাইলে মানুষের ভিতরে আতঙ্কটা কমে যাবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে বন বিভাগকে অবগত করা হয়েছে, তারা যেন এখানে যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সংশ্লিষ্ট এলাকায় কর্মকর্তা ও কর্মচারী পাঠিয়ে এলাকাবাসীকে সচেতনের পাশাপাশি কুমিরটিকে আক্রমণ না করার পরামর্শ দেন বিভাগীয় বন কর্মকর্তা। আমার এই যে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের ওই এলাকায় গিয়ে সরেজমিনে এই ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানার জন্য এবং ওই এলাকার লোকজনকে সতর্ক সচেতন করবার জন্য উদ্যোগ নিচ্ছি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এ পর্যায়ে জানাবো গ্রাম বাংলার খবর। রাজশাহীতে আওয়ামী লীগের কর্মীকে গুলি করে এবং কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আক্রমণের শিকার ওই ব্যক্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি শরীফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামি। বুধবার নগরের বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম রবিউল ইসলাম ওরফে রবি। মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, ঘটনাস্থলে 5 রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশি অভিযান চলছে বলেও জানান তিনি। সারা দেশে ছাত্রদের আন্দোলনে আমরা উদ্বিগ্ন, তবে আলোচনা ত্বরান্বিত হচ্ছে। আশা করি দ্রুত সমাধান হবে। ফরিদপুর পৌরসভা ভবন সংলগ্ন ফরিদপুর সাহিত্য পরিষদের ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার এসব কথা বলেন। পরের রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে আগামী শিক্ষা প্রেক্ষিত বর্তমান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, বৈষম্য বিরোধী ছাত্র আবরার নাদিম ইতু, সাহিত্য পরিষদের সভাপতি আলতাফ হোসেন। একটা মাত্র তাদের প্রতি আমার আহ্বান ছিল এবং আবেদন ছিল যে তোমরা গরমের মধ্যে আছো, অলরেডি গত কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিল, তোমরা আবার আজকে আবার আরেকটা দিন তোমরা এটা যদি ক্ষান্ত হও, আমরা কিন্তু কাজ শুরু করেছি। তো তারা হয়তো ভেবেছেন যে না, অতীতের অভিজ্ঞতায় তারা হয়তো মনে করেছেন যে এটা আমরা হয়তো কথা রাখতে পারবো না। আমি তাদেরকে নিশ্চিত করেছি
এবং আমার ধারণা আমরা যত দ্রুত এটা সমাধান করতে পারবো এবং সেটা তাহলে তারপরেই আমরা দেখবো যেটা কি। দিনাজপুরে পার্বতীপুরে নেতাকর্মীদের নিয়ে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার বসির বানিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে সভার আয়োজন করা হয়। এই সময় দিনাজপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি ও জেড.এম. রেজওয়ানুল হক সাধারণ সম্পাদক, অধ্যাপক জালাল উদ্দিন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন সহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ছাড়াও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে 18তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মর্শিদ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অটিজম এবং এনডিডি সেবাদান কেন্দ্র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবস্থিত রামপুরা বনশ্রী কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সেবাগ্রহীতা, কেয়ার গিভার এবং অভিভাবকগণ। দিনাজপুরের পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে উপকরণ সরবরাহকারীদের সাথে লিড ফার্মারদের বাজার সংযোগ বিষয়ক সভা হয়েছে। RMTP প্রকল্পের আওতায় বুধবার উপজেলার হাবড়া ইউনিয়নের জি এগ্রো সলিউশন হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজিদুর রহমান, জিবিকের RMTP প্রকল্পের ব্যবস্থাপক আউয়াল সরকার, মার্কেটিং ম্যানেজার ননী গোপাল রায় সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।